দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। অর্থনীতিকে গতিশীল করাই হবে নতুন সরকারের জন্য অন্যতম প্রধান দায়িত্ব বলছেন বিশ্লেষকরা। নজর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 500 পয়েন্টের বেশি, কমেছে বাজার মূলধন, আসেনি নতুন কোনো আইপিও। আর্থিক ক্ষতির অজুহাতে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যাত্রীদের ক্ষোভ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। থমকে থাকা অর্থনীতিকে সচল করাই হবে নতুন সরকারের সবচেয়ে বড় কাজ, যার জন্য মূল্যস্ফীতি কমানো, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে দিতে হবে বিশেষ নজর। এমন মত অর্থনীতিবিদ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের। আর ব্যবসায়ীরা চান ব্যবসার সহজ নীতি ও সুন্দর পরিবেশ। সেই সাথে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো ও ব্যাংক ঋণের সুদহার কমানোর দাবি জানিয়েছেন তারা। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর প্রতিটি মানুষই যেন প্রত্যাশার পূজারী। প্রকৃতির কাছে মানুষের প্রত্যাশা একরকম, পরিবারের কাছে আরেক রকম, দেশমাতৃকা বা মাটির কাছে আরেক রকম। দেশ, পাত্র, স্থান কিংবা কালভেদে বদল হয় মানুষের এই প্রত্যাশা। ঠিক তেমন দেশের নির্বাচিত সরকারের কাছেও এক এক স্থান ও শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা এক এক রকম। গ্রামীণ সাধারণ মানুষের চাওয়া সামনের দিনে কমে আসুক জীবনযাত্রার ব্যয়, সহজ হোক জীবন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে আমরা একটু স্বাভাবিক পর্যায়ে চাই। জনগণের সরকার হইতে পারে, এটা আমাদের প্রত্যাশা। ইট পাথরের শহরের মানুষের চাওয়া সামনের দিনে যেন বাড়ে তাদের আয়, বেকারত্ব দূর করার জন্য যেন তৈরি করা হয় নতুন কর্মের সুযোগ, সেই সাথে যেন থাকে অবাধ চলাফেরার স্বাধীনতা। কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না। আমাদের পড়ালেখার মান তেমন একটা এখন ভালো না, সেই মানটা যাতে উন্নত হয়। আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। যে সরকারি এই সরকারি যে এটা করে দিমু, এটা করে দিমু, 22 টাকা আমার কাট করে দিমু, কাট করে দিমু, তো কিছুই পাই না আমরা। চলাফেরার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা ফেস করে থাকি, এগুলো থেকে যেন আমরা আরো সেফলি চলাফেরা করতে পারি। আর ব্যবসায়ীরা চান দেশে যেন ফিরে আসে ব্যবসা বাণিজ্যের সুন্দর ও সহজ পরিবেশ, কমে আসে ব্যবসার খরচ, সেই সাথে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবিও তাদের। বর্তমান ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, এই পরিস্থিতিতে উত্তরণের জন্য তাদের কাছ থেকে আমরা পলিসিগত সাপোর্ট চাইবো, এটা খুব স্বাভাবিক। এবং সবচেয়ে বেশি যেটা আমার নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনকে থামিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পাশাপাশি নীতি সুধার বলেন বা ইনফ্লেশন কে কন্ট্রোল করা, ব্যবসা বাণিজ্যকে আরো চাঙ্গা করার জন্য পলিসিগত সাপোর্ট দেওয়া, এটা আমরা খুব জরুরিভাবেই প্রত্যাশা করছি। অর্থনীতিবিদরা বলছেন ঢিমে তালা চলা অর্থনীতিকে সচল করাই হবে নির্বাচিত সরকারের সবচেয়ে বড় কাজ, যার জন্য কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থান। প্রথমে হচ্ছে আমাদের মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা, বিনিয়োগ বান্ধব করা, যাতে দেশি এবং বিদেশি বিনিয়োগটা আসে। একই সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া, কারণ এই জিনিসগুলো না ঘটলে আসলে মানুষের বর্তমান যে দুর্দশা, জনমানুষের সেই দুর্দশাটা কিন্তু লাঘব করা প্রক্রিয়াটা শুরু হবে না। আমার তো মনে হচ্ছে যে এই ল অ্যান্ড অর্ডারের জন্য হিমশিম খেয়ে যাবে সবাই। এই ইলেকশনটার পরপরই ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা হবে, দ্যাট উড বি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। নানান মানুষ, নানান মত, নানান পথ, তবে শ্রেণীভেদে মানুষের মত আর পথের ভিন্নতা থাকলেও দিন শেষে সকলের চাওয়া একটাই, পরবর্তী নির্বাচিত সরকার যেন দেশে ফিরিয়ে আনেন শান্তি শৃঙ্খলার ধারা, সেই সাথে নিশ্চিত করেন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও বৈষম্যহীন সমাজ। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ কার্যদিবসের লেনদেন শেষ হলো মঙ্গলবার দেশের পুঁজিবাজারে। 1.5 বছরের এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স কমেছে 500 পয়েন্টের বেশি। একই সাথে কমেছে DS30 এবং সরিয়া ভিত্তিক সূচকও। এছাড়া বাজার মূলধন কমেছে প্রায় 1,500 কোটি টাকা। আসেনি নতুন কোনো আইপিও। একরামুল ইসলাম খানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের পুঁজিবাজারে বেশ চাঙ্গা ভাব দেখা গেলেও দ্রুতই বাজারে উত্থান পতন শুরু হয়। গত 8 আগস্ট 2024 দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স এর অবস্থান ছিল 5,924 পয়েন্টে। এরপর সূচক বাড়লেও পরক্ষণে পতন শুরু হয়, সূচক নামে 4,000 পয়েন্টের ঘরে। এ সময় বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বর্তমানে সূচকের অবস্থান 5,229 পয়েন্টে। 1.5 বছরে লেনদেনের শীর্ষে থাকা DS30 সূচকও কমেছে।
তথ্য বলছে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার সময় সূচক ছিল 1274 পয়েন্ট। বর্তমানে সূচকের অবস্থান 1077 পয়েন্টে। এছাড়া শরিয়া ভিত্তিক সূচকও কমেছে 100 পয়েন্ট। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিএসসির বাজার মূলধন হারিয়েছে 1500 কোটি টাকার বেশি। বর্তমান অবস্থান 7,02,442 কোটি টাকায়। ডিএসসির লেনদেনও বড় উত্থান পতনে ঘুরপাক খেয়েছে এই সময়টাতে। বড় একটা সময় লেনদেন ছিল 500 থেকে 600 কোটির ঘরে, এমনকি লেনদেন 200 কোটির ঘরেও নামে। বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ভবনে কর্মকর্তাদের মারামারি, 30-এর অধিক কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো, অর্থনীতিতে ধীরগতি সব মিলিয়ে পুঁজিবাজার বিনিয়োগ বান্ধব ছিল না। আমরা দেখেছি যে 34% মানুষ বলছে দিস ভেরি পোর পারফরমেন্স, 18% মানুষ বলছে পোর পারফরমেন্স এবং 30% মানুষ বলছে অ্যাভারেজ পারফরমেন্স, আর বাকি 18% মানুষ তাদেরকে গুড এবং এক্সিলেন্ট দিচ্ছিল। গত 1.5 বছরে বাংলাদেশে কোনো নতুন আইপিও আসে নাই বা নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়নি। আমরা দেখেছি যে বিসেক 3টা গাইডলাইন মেজর চেঞ্জ এনেছে, যেগুলো করতে তাদের 1.5 থেকে 2 বছর সময় লেগে গিয়েছে, কিন্তু যেটা কিন্তু হওয়া উচিত ছিল না। এদিকে সরকারের তৎপরতায় বর্তমান কমিশন পুঁজিবাজার সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আইপিও নীতিমালা, মার্জিন রুলস বিধিমালা পরিমার্জন অন্যতম। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কেউ চাইছেন কমে আসুক কৃষি পণ্যের উৎপাদন খরচ, কারো আশা নিয়ন্ত্রিত হোক নিত্য পণ্যের বাজার। অনেকে চান বাড়ুক তদারকি সংস্থার কার্যকারিতা, কারো চাওয়া ফিরে আসুক ব্যবসার পরিবেশ। নির্বাচিত নতুন সরকারের কাছে এমন সব প্রত্যাশাই জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের সাথে কথা বলেছেন রঞ্জিবুল মিজান। 60 কাঠা জমি বর্গা নিয়ে শিম চাষ করেছেন আবেদ আলী। পূর্বাঞ্চলের বাসিন্দা আবেদের কৃষির বাইরে অন্য কোনো পেশার অভিজ্ঞতা না থাকায় ছোটবেলা থেকে যুক্ত আছেন বাবার পেশায়। দিন দিন কৃষি উপকরণ আর সরঞ্জামের দাম বাড়ায় বাড়ছে তার উৎপাদন খরচ, তবে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ 50 ঊর্ধ্ব এই চাষি। তবে আশায় বুক বেঁধেছেন ভাগ্য বদলাবে নতুন সরকার। আমি একটা গৃহস্থী করতেছি 60 কাঠা জায়গার মধ্যে, এ মনে করেন 15 মাই বাই খাই দেয় সমান। যদি 1 লাখ টাকা 2 লাখ টাকা একটা সহযোগিতা করে তাহলে আমার একটু উপকার হইল। নিত্যপণ্যের দর বৃদ্ধি আর মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বেড়েছে দিনমজুর ফারুক হোসেনের। গেল 3 দশক ধরে এভাবেই ইট ভেঙে সংসার চালান ফারুক। তবে উচ্চ মূল্যের বাজারে এই আয় দিয়ে 5 জনের সংসার চালানো কঠিন তার জন্য। তাই তো আসছে নতুন সরকারের কাছে তার চাওয়া যেন সহজ হয় জীবন সংগ্রাম। শুধু প্রত্যাশা যেন পেট পুরে খেতে পারেন 3 বেলা। 100 ইট বাংলে আপনার পাওয়া গেছে 400 টাকা 500 টাকা, এটা তো মোটামুটি চলতে পারছি সুন্দরভাবে, সংসার চলছে। এখন তো মনে করেন 800 টাকা কামায় তো রোজগার এই করতে সংসার চলে না, খুব কঠিন হয়ে যায় সংসার চলাতে, কঠিন হয়ে যায়। কঠিন হয় যে ধরেন সবকিছু দরবাদি মূল্য অনেক, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ওগুলো মূল্যটা খুবই কমায় দোক, যাতে একজন গরিব মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা খাইতে পারে। দেশের অর্থনীতির ইতিবাচক সূচকে যারা অবদান রাখছেন তাদের একজন কামাল হোসেন, যিনি গেল 2 যুগের বেশি সময় ধরে কাজ করছেন ক্ষুদ্র শিল্পে। স্বাবলম্বী করেছেন প্রায় 150 মানুষকে। তার মতে রাজনৈতিক অস্থিতিশীলতা, ব্যাংক ঋণের চড়া সুদ হার, কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে বাধাগ্রস্ত হতে হচ্ছে তাকে। আশা ব্যবসা বান্ধব পরিবেশ ফেরাবেন সরকার নতুন মেয়াদে। সামনে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাক এবং ব্যবসা বান্ধব পরিবেশ আসুক। দ্বিতীয়ত গভর্নমেন্ট আমাদের এই এসএমই সেক্টরকে যেভাবে সহজ সত্ত্বে অনেক এবং দেশের বাইরে যে আমাদের এসএমই আমরা যে জুট প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছি, এদের বাইরের ফেয়ারগুলির ক্ষেত্রে গভর্নমেন্ট যতটা সাবসিডি দিয়ে আমাদের বাইরে নিয়ে এক্সপোর্টের ক্ষেত্রে আর কি আগাইতে পারে, ওইটা আমাদের জন্য চাওয়া পাওয়া। সাধারণ মানুষের এমন সব চাওয়া পূরণে যথোপযুক্ত ভূমিকা রাখবে নতুন সরকার, নিয়ে আসবে সম্ভাবনার নতুন বার্তা, এমনটাই আশা সব শ্রেণী পেশার মানুষের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আর্থিক ক্ষতির অজুহাতে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে ক্ষোভে ফুঁসছেন এই রুটে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দারা। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণে যুক্তরাজ্যের সঙ্গে সিলেটের সম্পর্ক দীর্ঘদিনের। সেই ধারাবাহিকতায় 2020 সালে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাতায়াতের সুবিধায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই রুট।
তবে আগামী 1 মার্চ থেকে সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট সম্পূর্ণভাবে বন্ধের ঘোষণা দিয়েছে বিমান কর্তৃপক্ষ। তাদের দাবি, এই রুটে প্রতি মাসে লোকসান গুনতে হচ্ছে 3.5 থেকে 4 কোটি টাকা। মোটের উপরে এটা হচ্ছে গিয়ে একটু লাভজনক হচ্ছে না, সেই কারণেই ইয়ে করা হচ্ছে। ফুল থাকলে যে প্রফিট হবে এটা কিন্তু এই মানে প্রফিটের হিসাবটা ডিফারেন্ট। আমাদের এটা অপারেটিং কস্ট আছে, তারপরে হচ্ছে কি বিভিন্ন কিছু খরচটা বাদ দিয়ে আপনার যে আমরা ভাড়া পাচ্ছি তার থেকে সবকিছু বাদ দিয়ে যদি মানে ইয়ে হয় থাকে তখন বলবো যে এটা প্রফিট। এদিকে ফ্লাইট চালু রাখার দাবিতে সিলেট বিমান অফিস ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন প্রবাসী ও স্থানীয়রা। যাত্রী সেবার মান উন্নয়ন সহ সঠিক ব্যবস্থাপনায় কখনোই লোকসান হওয়ার কথা নয়, দাবি আন্দোলনকারীদের। আমাদের প্রত্যেক ফ্লাইট যেহেতু ভর্তি হয়ে আসছে, ফ্লাইট সিট পাওয়া যাচ্ছে না, সিট পাওয়া যায় না। আমি নিজেও আসছি, সিট মানে তারা বলছে এইটাই লাস্ট সিট। তাহলে সিট যদি পাওয়া যায় না তাহলে লসটা কোথায়? বিমানের টিকেটিং খুলে না দেওয়া হয় আগামী 1 মার্চের ভিতরে, তাহলে আমরা এই আন্দোলনকেই, বিমান আন্দোলনকেই রেমিটেন্স বন্ধের আন্দোলনে আমরা রূপান্তরিত করব। এই দেশকে পরিচালনা করবেন, তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা যাতে এই মার্চে বন্ধ হওয়ার পরিবর্তে সেটা যেন পুনরায় চালু থাকে। রুটটি পুরোপুরি বন্ধ না করে সীমিত পরিসরে ফ্লাইট চালু রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। সিলেট টু ম্যানচেস্টার এটা চালু থাকে তাহলে এই এলাকার যারা প্রবাসী আছেন, বিশেষ করে ম্যানচেস্টার থাকেন, আমাদের সিলেটের লোকজন, তাদের জন্য খুবই সুবিধা হয় এটা। তো এটা যদি লসটাকে মিনিমাইজ করা যায় তাহলে হয়তো আমি মনে করি যে এটা চালু রাখা সম্ভব। তবে এটাও ঠিক যে দিনের পর দিন কিন্তু খুব বেশি লস করে আসলে একটা রুট ক্যারি করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, ডিফিকাল্ট। এর আগেও একাধিকবার ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েও প্রবাসীদের চাপের মুখে সরে আসে বিমান কর্তৃপক্ষ। সিলেট ম্যানচেস্টার রুটে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে যাতায়াত খরচ ও ভোগান্তি আরও বাড়বে আশঙ্কা তাদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গেল সপ্তাহে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়ে আনে যুক্তরাষ্ট্র। শুক্রবার ভারত যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশের পর দেশটির বিভিন্ন অঙ্গনের মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নানা নাটকীয়তার পর গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেয় ভারত ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়ে আনে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমতে শুরু করেছে। তবে চুক্তির শর্ত ও সম্ভাব্য প্রভাব নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করছেন ভারতের বিরোধী দল, কৃষক সংগঠন এবং বাণিজ্য বিশেষজ্ঞরা। চুক্তির আওতায় আগামী 5 বছরে ভারত $500 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য কিনবে। তবে এতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কোনো প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়নি। চুক্তি অনুযায়ী ভারত যুক্তরাষ্ট্রের সব শিল্পপণ্য এবং বেশ কিছু খাদ্য ও কৃষিপণ্যের ওপর প্রচলিত শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতের প্রায় 55% রপ্তানি পণ্যের ক্ষেত্রে পারস্পরিক শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামাবে। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI একে অসম বিনিময় বলছে। ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম সহ বিরোধী নেতারা বলেছেন চুক্তির কাঠামোটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের পক্ষে এবং এতে অসমতা স্পষ্ট। এদিকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ নিয়ে ভারতের অবস্থান এখনও স্পষ্ট নয়। তবে গত সপ্তাহে চুক্তির ঘোষণা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারত এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যৌথ বিবৃতিতে এমন কিছু উল্লেখ না থাকলেও একটি আলাদা নির্বাহী আদেশে ট্রাম্প বলেছেন ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ার তেল কেনা আবারও শুরু করে কিনা তা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। এর উপর ভিত্তি করেই 25% আমদানি শুল্ক আবারও আরোপ করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই চুক্তি নিয়ে ভারতের কৃষক ইউনিয়নগুলো ক্ষোভ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা মার্কিন কৃষি পণ্যের ওপর শুল্ক কমালে দেশীয় উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। চুক্তির কাঠামো অনুযায়ী আগামী 5 বছরে ভারত জ্বালানি, বিমান, প্রযুক্তি পণ্য ও কোকিং কয়লা সহ $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনার ইচ্ছে প্রকাশ করেছে। আদৌ এই লক্ষ্য বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা।
জিটিআরআই এর হিসেবে এই লক্ষ্যে পৌঁছাতে যুক্তরাষ্ট্র থেকে ভারতের বার্ষিক আমদানি প্রতি বছর দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে। তাছাড়া বিষয়টি অনেকাংশেই বেসরকারি খাতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, যা সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই। সিস্টেমেটিক্স রিসার্চ সতর্ক করে বলেছে, এই প্রতিশ্রুতি ভারতের আমদানি ব্যয় বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা বাণিজ্য উদ্বৃত্ত কমিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। এখনও অনেক প্রশ্নের উত্তর না মিললেও চুক্তির ঘোষণায় চাঙ্গা হয়ে উঠেছে ভারতের শেয়ার বাজার। শুল্ক হ্রাস, জ্বালানি সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক দেশের প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন অনেকে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।